I have to go to the FBI right now. This is unacceptable. জামাত ক্ষমতায় আসলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছে ফজা পাগলা। আর ফজা পাগলা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ সে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজনৈতিক দল করবে, জামাতের বিরুদ্ধে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দর্শক, হাতে না পারলে ভাতে মারা উচিত, এই কাজটাই করেছেন। একজন রাষ্ট্রনায়ক হতে গেলে কতটা বিচক্ষণ হইতে হয়, আইনের হাত কত লম্বা এটা আমার জানা নাই, তবে একটা জিনিস বুঝতে পারছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। চাইলে কিনা পারে তিনি একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করেন। প্রজ্ঞা, বিচক্ষণতা সেটাকে কাজে লাগিয়েছেন। হার মানতে বাধ্য হয়েছে, ঝুঁকতে বাধ্য হয়েছে। এর মধ্যে আরেকটা পার্ট, মাওলা পাকের সহযোগিতা আছে। আমেরিকায় যাবার আগ মুহূর্তে খেলা পাল্টে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা ঘুরিয়ে দিলেন। আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব, খেলা তার হাতে রাখলেন, না চাই অন্যের হাতে দিলেন না। কি হয়েছে প্রিয় দর্শক? 16 বছর পর সেই ঐতিহাসিক সত্য সামনে আসছে। আর অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং অবাক হবেন। ডক্টর ইউনূস সরকারের সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক। দর্শক, বাংলাদেশ কি পারে এবার প্রমাণিত হল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দিয়ে বাজে মন্তব্য করার কারণে চরম বেকায়দায় পড়েছে বিএনপির দুজন শীর্ষ নেতা। দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তরতর করে। অন্যদিকে দর পতন হয়েছে ভারতের। যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, এই ভিডিওটি তাদের জন্য। আর যারা চেতনা ব্যবসা করেন, চেতনা লালন করেন, তারা কেটে পড়তে পারেন। এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি, রাজনীতি, প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। যেই নিউজের আজকের ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো, ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু কার্যকরী আলোচনা হতে পারে। এই জন্য দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওর মূল কাহিনীগুলো, আসল রহস্যগুলো উন্মোচন হবে, আসল রহস্যগুলো জানতে পারবেন। দর্শক, তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পরে ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মন খুলে সেগুলো জানিয়ে দিবেন, লিখে যাবেন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো একের পর এক ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসি। দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তরতর করে। অন্যদিকে দর পতন হয়েছে ভারতের। যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, এই ভিডিওটি তাদের জন্য। আর যারা চেতনা ব্যবসা করেন, চেতনা লালন করেন, তারা কেটে পড়তে পারেন। এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য নয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরিবর্তন হচ্ছে। বিশ্বের ওয়ার্ল্ড অর্ডার যেটাকে আমরা বলি, বিশ্বের যে রাজনৈতিক নির্দেশনা পরিবর্তন হতে শুরু করেছে। পৃথিবী এই মুহূর্তে নতুন গতিতে এগুচ্ছে, নতুন মিত্রতার দিকে এগুচ্ছে। পাকিস্তানের সাথে সৌদি আরবের এই মিত্রতার নেপথ্যে থাকতে পারে চীন। আবার এই চীনকে কবজা করার জন্য আমেরিকা তার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। আর সেই সময়টা বাংলাদেশের কাছে গড় হয়ে গেছে ভারত। যখন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বা ভারতের প্রতিবেশী একটি দেশও আর ভারতের কবজায় নেই, তখন বাংলাদেশের রাজনীতি ভারত নির্ভর হতে শুরু করেছে। এই মুহূর্তে ভারতের ফিফথ কলাম বাংলাদেশে অ্যাক্টিভ। এই শেখ হাসিনা এই বিএনপিকে পাকিস্তানি বলেছিল, কিন্তু দেখেন শেখ হাসিনা বিদায়ের পর এই বিএনপি এখন জামায়াতকে বা তার অঙ্গ সংগঠনকে বলছে পাকিস্তানি। এখন আপনি কি পাকিস্তানি শব্দটাকে লজ্জা হিসেবে গ্রহণ করবেন, না এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন? এই মুহূর্তে ওয়ার্ল্ড অর্ডার বলছে ভারতীয় দালালরাই লজ্জাজনক পরিচয়ের মধ্যে আছে। বাংলাদেশে যারা ভারতের পক্ষে কথা বলবে, তাদের রাজনীতির শব্দটা হারিয়ে গেছে। কয়েকটা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেন। চীন এই মুহূর্তে পাকিস্তানকে মধ্যপ্রাচ্যে ঢুকিয়ে দিয়েছে। সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে। সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা, পাকিস্তানে হামলা মানে সৌদি আরবে হামলা। এবং পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর বানাবার জন্য যা করণীয় তা করবে ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে কাতার পাকিস্তানের সাথে চুক্তি করতে যাচ্ছে। তুরস্ক তো আছেই। ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি হয়েছে। এই কোয়ালিশনে ইরান যোগ দিতে পারে। তার মানে কি, আমেরিকা বিরোধী যতগুলো ব্লক, তারা চীনের একটা নেপথ্য কি বলবো পরিকল্পনায় একজোট হয়ে গেছে। যখন আমেরিকা পাকিস্তানকে, দুঃখিত সৌদি আরবকে বা কাতারকে নিরাপত্তা দিতে পারবে না, আমেরিকাকে সেই সময়টা আরব রাষ্ট্র বলে দিয়েছে যে তুমি বিশ্বাসঘাতক, তুমি আমার দেশের নিরাপত্তার নাম করে বসে $1 ট্রিলিয়ন নিয়ে তুমি আমাদেরকে তোমার বন্ধুকে দিয়ে আঘাত করছো, অর্থাৎ তুমি আমার দেশের বা আমার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তাই আমরা আমাদের মিত্র খুঁজে নিচ্ছি। অর্থাৎ পাকিস্তানকে টেনে নেওয়ার অর্থ কি সৌদি আরবের বা আরবদের? আমেরিকাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, আমেরিকাকে তারা বিশ্বাসঘাতক বলছে। বাংলাদেশকে এখন চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে পাকিস্তানি রাজাকার গালি না, এটা হলো একটা অর্জন। এই ভিডিও দেখে আমাকে সবাই গালাগালি করেন, রাজাকার বলেন, আমি খুশি হব। কারণ কি, পাকিস্তানের মূল্য বাংলাদেশের চেয়ে অনেকগুণ বেড়ে গেছে। পাকিস্তানের মূল্য ভারতের চেয়েও বেড়ে গেছে। আর পাকিস্তানিরা ভারতকে টেক্কা দিয়ে চলে, আমাদের মতো ভারতের কাছে মাথা বিক্রি করে চলে না। তাহলে বাংলাদেশের রাজনীতির পরিচয়টা আসলে এই মুহূর্তে কী হবে, কী হওয়া উচিত?
এখন বাংলাদেশকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে চীন বলয়ে প্রবেশ করা জরুরি। আর বাংলাদেশে আবারও ভারতের গ্রিপে যাচ্ছে, ভারতের এজেন্সি বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে। ভারত যেন বাংলাদেশকে আবার কবজা করার যে পরিকল্পনা করছে, এখান থেকে বাংলাদেশকে বেরোতে হলে আমাদের দেশের জনগণকে, রাজনৈতিক দলকে একটা মেসেজ দিতে হবে। আর সেই মেসেজটা হলো, যারা ভারতের থিমে চলবে, যারা ভারতের পক্ষে কথা বলবে, যারা ভারতের ন্যারেটিভে চলবে, আমরা আগামী দিন তাদের ভোট দেবো না। যারা ৭২-এর সংবিধান পুনরায় দেখতে চায়, অর্থাৎ ৭২-এর সংবিধান যারা পরিবর্তন করতে চায় না, আমরা তাদের ভোট দেবো না। যারা ভারতের এজেন্সি পছন্দের লোকদেরকে মূল্যায়ন করবে, দলের বড় পদে রাখবে বা তাদেরকে দিয়ে দল সাজাবে, তাদেরকে আমরা না বলে দেবো। প্রিয় দর্শক, আমাদের সেনাবাহিনী এখনো ভারতকে ভয় পেয়ে চলে। যে সেনাবাহিনী গঠন করা হয়েছে শত্রুদের মোকাবেলায়, সেই সেনাবাহিনী একটা অস্ত্র কেনার আগে ভারতের সিগন্যাল খোঁজে। আমাদের ভালো যুদ্ধ বিমান নেই, আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই, আমাদের আধুনিক কোনো অস্ত্র নেই। আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে, দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, কিন্তু আমাদের হাতে রসদ নেই। পৃথিবী এগিয়ে গেছে কোথায়, আমরা কোথায় পড়ে আছি। এই মুহূর্তে বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্কের সাথে চুক্তি করতে পারে না। আধুনিক অস্ত্র যেগুলো পৃথিবীর বহু দেশ টাকা থাকলেও কিনতে পারে না মিত্রতার জন্য, বাংলাদেশ তুরস্ক থেকে পেতে পারে, চীন থেকে পেতে পারে, পাকিস্তান তো সাথে নেওয়ার জন্য। কিন্তু আমরা তাকিয়ে থাকি ভারতের দিকে। ভারত খুশি হবে না বেজার হবে? আমাদের দেশের রাজনীতির পরিবর্তনটা যে হবে, এই পরিবর্তনটা এখনো ভারত কন্ট্রোল করছে। কে বসবে, কি হবে, কি করবে, আমাদের নেতারা এখনো প্রতিদিন হাজিরা দেন ভারতের, কি বলবো, আধিপত্যের বাজারে, ভারতের দখলদারিত্বের বাজারে গিয়ে। আমরা এখনো আমাদের নেতৃত্বকে ভারত থেকে সরাতে পারিনি। অথচ ২৪-এর বিপ্লব ছিল দিল্লি না ঢাকা এই স্লোগানে। কেন ভারতকে খেদিয়ে আমরা আমাদের দেশের নিজেদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য আমরা রাজনৈতিক নেতারা নিজেদের কাছে পাওয়াটা নিচ্ছি না? বিএনপি বলি, জামায়াত বলি বা আদার্স দলগুলো বলি, আমরা যদি একসঙ্গে সবাই ভারতকে না বলে দিই, তাহলে ক্ষতিটা কোথায়? ভারতের দ্বিতীয়বার এখানে আসতে পারবে, হোক সেটা বড় দেশ। ভারত কি পাকিস্তানের পাশে সবচেয়ে বড় দেশ না? পাকিস্তানকে আয়তনে খুব বেশি বড়। তাহলে ভারত কেন প্রতি মুহূর্তে, পাকিস্তান কেন প্রতি মুহূর্তে ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে? আজকে পাকিস্তানের আসিফ মনির যে ডাইনামিক খেলাটা খেললেন, তার এই কি বলবো সেনা প্রধান অবস্থায় তিনি পুরো আরবদের বিশ্বস্ততা অর্জন করেছেন। এই জায়গায় কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারতো। আজ বাংলাদেশের সাথে যদি এই চুক্তিটি হতো যে সৌদি আরবে হামলা মানে বাংলাদেশে হামলা, বাংলাদেশে হামলা মানে সৌদি আরবে হামলা, পাকিস্তানে হামলা, কিংবা কাতার, কুয়েত, তুরস্কে হামলা বা ইরানে হামলা, এই যে যৌথ কোয়ালিশনে বাংলাদেশের অবস্থান কোথায়? শূন্যতে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী ব্যক্তিগতভাবে তাদের ইমেজ থাকলেও এরা যুদ্ধের জন্য যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক সরঞ্জাম দরকার, এর কিচ্ছু নাই। খুব মামুলি সংখ্যক আছে। এগুলো ভারতের সাথে একদিনও লড়াই করে টিকে থাকার মতো না। আজকে দেখেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে কত বছর। ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমা দুনিয়া, কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে টিকে থাকতে হয়, অস্ত্র দিবে হয় পাকিস্তান, হয় চীন, তুরস্ক। এই সময় কি আমেরিকা, রাশিয়া আমাদের অস্ত্র দেবে? ভারতের প্রকৃত বন্ধু তো তারাই। তাহলে বাংলাদেশ কেন মিত্র বাড়াচ্ছে না? কালকে যদি আমাদের দেশে আগ্রাসন শুরু হয় প্রতিবেশী রাষ্ট্রের, তাহলে আমাদের সবচেয়ে কাছে দাঁড়াবে যে রাষ্ট্রগুলো, তাদের সাথে আমাদের বড় বড় চুক্তি হতেই পারে, তাদের কাছ থেকে আমরা আধুনিক অস্ত্র আনতেই পারি। সেই দিকে বাংলাদেশ আগাচ্ছে না। এবং আগামী দিন যারা ক্ষমতায় বসবে, তারা ভারতকে মুখ লেখাই দিয়ে নিয়েছে যে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় বসি বা তুমি বসতে দাও, তাহলে তুমি যা বলবো আমরা তাই করবো। তুমি যদি চাও যে আমাদের কোনো এয়ারফোর্সের নতুন বিমান লাগবে না, আমরা কিনবো না। আমাদের সেনা সংখ্যা বাড়াবো না, আমরা আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনবো না, শুধু ক্ষমতা চাই। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তনটা জনগণ আনতে পারেন। এবার জনগণকে জাগতে হবে। ২৪-এর এই বিপ্লবের পর জনগণ যদি না জাগে, ঘুমিয়ে থাকে, এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না। আমাদের জাগতে হবে। কোন রাজনৈতিক দলটা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে? কোন রাজনৈতিক দলটা বাংলাদেশের সেনাবাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করবে, পাকিস্তানিদের মতো স্ট্রং করবে? কোন রাজনৈতিক দলটা বাংলাদেশকে আগামী বিশ্ব চ্যালেঞ্জে, অর্থাৎ দক্ষিণ এশিয়াতে সামরিক দিক, অর্থনৈতিক দিক, সব দিক থেকে আরও উচ্চতা নিয়ে যাবে, তাদেরকে আমাদের ভোট দিতে হবে, তাদেরকে বিজয়ী করতে হবে। তখন দেখবেন এই চাপটা জনগণের পক্ষ থেকে আসলে প্রতিটা রাজনৈতিক দল বাধ্য হয়ে আবার জনগণের কাতারে আসবে, জনগণের কথা কান পেতে শুনবে। ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা ঘুরিয়ে দিলেন। আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব, তিনি এনজিও ব্যক্তিত্ব হলেও তার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক, দীর্ঘ কূটনৈতিক জীবন এবং বহু বর্ণাঢ্য মানুষের সঙ্গে উঠা বসার কারণে যে প্রাজ্ঞ এবং দূরদর্শী চিন্তা, তার ছাপ রাখলেন। খেলা তার হাতে রাখলেন, না চাই অন্যের হাতে দিলেন না। কি হয়েছে প্রিয় দর্শক, সেটাই আসলে খোলাসা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ঘণ্টাখানেক পরে উড়াল দিবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তার সঙ্গে অন্যান্য সফর সঙ্গীর মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা রয়েছেন। এটা নিয়ে নানা ধরনের গুঞ্জন। অনেকে বলছেন যে কেন তিনি ৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিকে সঙ্গে করে নিলেন, সেখানে তিনি কি করবেন তাদেরকে নিয়ে। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর সাংবাদিকরা জানতে চেয়েছিলেন রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদের কাছে। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঝানু একজন ব্যক্তিত্ব, কোনো না কোনো উদ্দেশ্য আছে বলেই তিনি বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সাথে করে নিচ্ছেন। ২১শে সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মোটার আগে ১০ দিন সময় জাতিসংঘের সাধারণ অধিবেশন সেশনগুলোর ফাঁকে তিনি কাজে লাগাতে চান, এবং শুধু কাজে লাগানো না, বরং চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে চান বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে। অনেকে আশা করছেন যে এর মধ্য দিয়ে সংকট থেকে উত্তরণ হওয়া যাবে। শুধু তাই নয়, মানুষের মনে যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাও দূরীভূত হবে। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হলো যে এখানে তো আমাদের লেভেল প্লেইং ফিল্ড দরকার। এরকম একটা দাবি শুনে চমকে উঠলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন যে তাই তো, বিএনপির যেহেতু ২ জন প্রতিনিধি যাচ্ছে আমার সঙ্গে, তাহলে অন্য ২টি দলের ২ জন করে প্রতিনিধি কেন যাবেন না? কিন্তু উপায় কি? অন্যদের তো ভিসা নেই,
জামাত বা এনসিপির পক্ষ থেকে ভিসা আছে এমন ব্যক্তিদের খোঁজা শুরু হলো। কিছুক্ষণ আগের ঘটনা আমি বলছি প্রিয় দর্শক। এরপর পাওয়া গেল কাকে? জামাতের পক্ষ থেকে পাওয়া গেল যে আমাদের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নকিবুর রহমানকে। এনসিপির পক্ষে পাওয়া গেল তাসনিম জারা, এই দুজনেরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আছে। এখন জামাত, বিএনপি এবং এনসিপির দুজন করে প্রতিনিধি মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন মুলুকে যাচ্ছেন। তাহলে কি শেষ মুহূর্তে মোহাম্মদ ইউনূস লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন? অনেকের কাছে এটা মামুলি বিষয় হতে পারে, কিন্তু এটাও যে আসলে বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার পরিচায়ক সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না। এখানে আরেকটি ঘটনা ঘটেছে প্রিয় দর্শক। সেই ঘটনাটি কি? সেটি হচ্ছে এই ঘটনা বা এই বিষয়টির সিদ্ধান্ত কিন্তু গতকালকে হয়েছে যে এই সফরে সঙ্গী হবেন আলী রিয়াজ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই আসলে ট্রাম্প কার্ড আছে, যে ট্রাম্প কার্ড তিনি শেষ মুহূর্তে ছাড়বেন যদি ঐক্যমত্য না হয়। প্রিয় দর্শক, এই ট্রাম্প কার্ড কি? এই ট্রাম্প কার্ড হচ্ছে চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানিয়ে দেয়া। ধরুন আমি বায়বীয় একটা উক্তি করছি যে মার্কিন মুলুকে গিয়ে সমঝোতা হলো না, বাংলাদেশে এসে আবারও বিশেষজ্ঞদের নিয়ে বসে, রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসেও সমঝোতা হলো না, তাহলে কি করবেন? আমরা একটা বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারছি যে মোহাম্মদ ইউনূস শেষ কার্ড তিনি ব্যবহার করবেন একদম শেষ প্রান্তে গিয়ে। ইউনূসের বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে একাত্তা মনোভাব পোষণ করেছেন। ফেব্রুয়ারির আর একদিনও অতিক্রম করতে চান না। যেহেতু বিএনপির এটা বড় দাবি ছিল, সুতরাং এই বড় দাবি মোহাম্মদ ইউনূস মেনে নিয়েছেন। এক্ষেত্রে অনেকে অভিযোগও করেছেন যে তিনি কি বিএনপির দিকে ঝুঁকে গেলেন কিনা। এখন বিএনপির দিকে না ঝুঁকে বরং তিনি সমতল মাঠ তৈরি করার উদ্দেশ্যে উচ্চকক্ষে পিআরের ঘোষণা দিয়ে দিতে পারেন। নির্বাচনের দিনই তিনি গণভোটের আয়োজনও করতে পারেন। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন হবে, সঙ্গে সঙ্গে গণভোটও হবে। এই দুটো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন দেবার জন্য কেবলমাত্র সময় গণনা করছে। এখন বিএনপির সঙ্গে চূড়ান্তভাবে আলোচনা করে নিতে চায়। প্রিয় দর্শক, জামাত সহ 7টি দল, এর বাইরে আরো কোনো দল 2 কক্ষেই পিআর চাচ্ছে, কিন্তু এক্ষেত্রে জামাতের আশাও পরিপূর্ণ করবেন না মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তিনি চাইছেন এবারের নির্বাচনটিতে উচ্চ কক্ষে পিআর হোক, আর জুলাই সনদের মাধ্যমেই হোক। জুলাই সনদ নিয়ে গণভোট হোক, একদম ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের দিনই। ফলে অনেক বিষয় আসলে সমাধানের দিকে চলে আসতে পারে। আর এটি হচ্ছে মোহাম্মদ ইউনূসের হাতে শেষ ট্রাম্প কার্ড। তবে আরেকটি ট্রাম্প কার্ড আছে। ইতিমধ্যে একটি সূত্র জানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার পেরিয়ে আসা এই সময়কালে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি তিনি সবচেয়ে বেশি এই রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছেন। আমি একটি উদাহরণ দিচ্ছি। ডাকসু নির্বাচনকে বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে ব্যাপক ষড়যন্ত্র হয়েছে। কেবলমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি ভ্যানগার্ড হয়ে না দাঁড়াতো, তাহলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া সম্ভব ছিল না। দেখুন, এরপরে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ করার জন্য বিভিন্ন পক্ষ থেকে আদালতের মাধ্যমে হোক বা রাষ্ট্রের অন্যান্য অঙ্গের মাধ্যমে হোক চেষ্টা করা হয়েছে, কিন্তু একেবারে সীসাঢালা প্রাচীরের মতো শক্তভাবে দাঁড়িয়ে গেছেন প্রধান বিচারপতি। ফলে কি হয়েছে? শেষ মুহূর্তে এই দেশের রাজনৈতিক সংকট উত্তরণের জন্য মোহাম্মদ ইউনূস প্রধান বিচারপতির সমর্থন চাইতে পারেন। কি সমর্থন? একটা প্রোক্লামেশন প্রধান বিচারপতির কাছ থেকেও আসতে পারে, অথবা রেফারেন্ডাম। তিনি রেফারেন্ডাম দিয়ে দিতে পারেন যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং এর মধ্য দিয়েই আগামী নির্বাচনটি আয়োজন করতে হবে। ফলে কি হয়ে যাবে? এতদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাত, জটিলতা, মতের বিভেদ, সেগুলো দূর হতে বাধ্য হবে। অনেকে বলতে পারেন যে এটা তো চাপিয়ে দেওয়া হবে, কিন্তু এছাড়া কি কোনো উপায় আছে? রাজনৈতিক দলগুলোর এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সুযোগে আরেকটি 1-11 কি আমরা দেখব? অবশ্যই না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের কেউই এটা প্রত্যাশা করবে না। সুতরাং দুটো অপশন আছে। এই দুটো অপশনের কথা আমি আবারও বলছি। প্রথমত, জাতীয় ঐক্যমত্য কমিশন নিজ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করে দেবে। দ্বিতীয়ত, প্রধান বিচারপতির মাধ্যমে একটি রেফারেন্ডাম দেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদের মধ্যেই থাকবে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে। সুতরাং যেটাই বলুন না কেন, শেষ মুহূর্তে কাছি মোহাম্মদ ইউনূস তার হাতে রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দিয়ে বাজে মন্তব্য করার কারণে চরম বেকায়দায় পড়েছে বিএনপির দুজন শীর্ষ নেতা। রিজভী ভাই বক্তব্য দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি আবু সাদিক কায়েম, এই আবু সাদিক সে দোকানদারদের কাছ থেকে জরিমানা আদায় করেছে। যে ফুটপাতে যে সমস্ত দোকানদাররা আছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, তাদের কাছ থেকে জরিমানা করে 3000 টাকা সেই জরিমানা জামাতের বাইতুল মালে জমা দিয়েছে। এই খবর পড়ার পরে, শোনার পরে, নিজের কানে শোনার পরে, আমি একটু দিয়ে দিব, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। রিজভী ভাইয়ের মুখে এই খবর শোনার পরে, এই বক্তব্য শোনার পরে আমার কাছে মানে নিজেকে খুব অসহায় মনে হলো যে একটা মানুষ, একটা দলের এরকম একটা পর্যায়ে থেকে এরকম একজন সিনিয়র পারসন, মোস্ট সিনিয়র পারসন, সেই মানুষ এটা কি বক্তব্য দিল, এটা কি বললো? এই বক্তব্য তো মানে যারা একেবারে শিশু, 5-7 বছর 8-10 বছরের প্রাইমারি বা ক্লাস 2-4 পরে, এরা শুনলেও তো হাসবে। এটা কি বক্তব্য দিল রিজভী ভাই? এরপরে তিনি আরেকটা কথা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতিমখানা, যে সেখানে খাট দিতে হবে, লোহার খাট দিতে হবে ছাত্রদের। চিন্তা করতে পেরেছেন?
ছাত্র শিবির কি একবার আমরা তো শুনি নাই যে ছাত্র শিবির ওই ঢাকা বিশ্ববিদ্যালয় মহাসিন হলে যে খাট দিয়েছে এটি শিবির দিচ্ছে এই দাবি করেছে, বরং তারা তো বারবার বলছে যে এই খাটগুলো হল প্রশাসনের মাধ্যমে, হল প্রশাসন দিয়েছে, নির্বাচিত ভিপিদের মাধ্যমে, এজিএসদের মাধ্যমে সেটি বিতরণ করা হচ্ছে, তারা বারবার বলেছে। তাহলে রিজভী ভাই আপনি এটা কিভাবে বলতে পারলেন যে ওটা এতিমখানা নয়, ওটা কি এতিমখানা, ওটা কি এতিমখানা যে সেখানে লোহার খাট দিতে হবে? কেন লোহার খাট দেওয়া যাবে না? ছাত্ররা সেখানে মানবেতর জীবনযাপন করছে, দীর্ঘদিন ধরে সেখানে ফ্লোরিং করছে টিন শেডে, তাদের থাকার মতো উত্তম পরিবেশ কি করা এটা কি গুনার কাজ? যারা দিচ্ছে, মেনে নিলাম আমি তর্কের খাতিরে যে ছাত্র শিবিরই দিচ্ছে, এটা কি গুনাহের কাজ করে ফেলেছে? আপনারা তো ভাই কোনোদিন কাউকে কিছু দেন নাই, সারা জীবন শুধু বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছেন, কোনোদিন তো কাউকে কিছু দেন নাই। আর যখন অন্যরা কেউ দিচ্ছে, আর এই দেওয়ার কারণে যখন সাধারণ শিক্ষার্থীদের ভিতরে তাদের গ্রহণযোগ্যতা বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে, তখন আপনারা তাকে ঠেকানোর জন্য এই ধরনের পথ বেছে নিলেন। এই পথ বেছে নিতে হবে, এমন কথা বলতে হবে? বয়ানের কি এতই অভাব হয়ে গেল আপনাদের? আপনারা যাচ্ছে তাই, মুখে যা আসছে তাই বলছেন। আপনার এই কথা বলার পরে আমাদের ওই যে নীলুফার আপা, মনি আপা, সে দেখেন একটা কি ভয়ঙ্কর একটা কথা বলে ফেললেন। তিনি বলছেন বুয়েটের আবরার ফাহাদকে শিবির বলে যারা পিটিয়েছিল তারাও শিবির। কি ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন? এখানে আমরা সূক্ষ্ম একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সেটা হচ্ছে আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছিল সেই হত্যাকারীদেরকে আবার শিবির ট্যাগ দিয়ে তাদের ছাত্রলীগের দায় মুক্তি দেবার একটা বিশাল ষড়যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। নীলুফার আপার মতো তিনি তো একজন ভদ্র রাজনীতিবিদ ছিলেন, তার টক শো আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম, এবং অপু উকিলের সাথে যখন নীলুফা আপা বক্তব্য দিতেন, টক শো করতেন, অপু উকিল তো দুনিয়ার মিথ্যা কথা বলতেন, একেবারে বাজারি ভাষা ব্যবহার করতেন। নীলুফা আপা এখানে এত শালীন এবং ভদ্রতার পথ বেছে নিয়েছিলেন যে আমরা দেখে ওই সময় থেকে নীলুফা আপার প্রতি আমাদের ভালোবাসা জন্মে, শ্রদ্ধা জন্মে। সেই নীলুফা আপা যখন এই কথা বলেছে, বলুন তো মানুষের উপরে কি শ্রদ্ধা থাকে? ছাত্রলীগকে তিনি এইভাবে দায় মুক্তি দিয়ে দিলেন। দুদিন পরে তো আপনি এই নীলুফা আপা বলবে যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তারাও শিবির, এরা বলে বসলো বলে। এরপর আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল তিনি কি বললেন? তিনি বললেন যে জামাত ইসলাম রাতের অন্ধকারে জিনের আসর বসিয়ে তারা তাদের কমিটি নির্বাচন করে, তারা তাদের কাউন্সিল করে, এবং আমির, কেন্দ্রীয় আমির বা সুরা সদস্য এগুলো নির্বাচন করে। ভাইরে, নিজে যেটা নয় সেটা কি অন্যর ক্ষেত্রে হতে পারে না? মানে আপনাদের দল কাউন্সিল করতে গিয়ে আপনাদের দলের পদের জন্য আপনারা নিজেরা মারামারি করেন, হত্যা পর্যন্ত করে ফেলেন একজন আরেকজনকে, একটা পদের জন্য টাকার সরাসরি করেন, মারামারি করেন, ফাটাফাটি করেন, রক্তারক্তি করেন, খুনোখুনি করেন। অন্যদেরও কি তাই ভাবেন? জামাত শিবিরের পদের জন্য তারা পদের প্রতি লালায়িত নয়। জামাত শিবির আমি যতটুকু তাদের জেনেছি, তারা পদ পাওয়ার পরে কান্না করেন যে এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। আপনি তাদেরকে একটা কথা বলে দিলেন, মানে বিরোধিতা করতে হবে বলেই যাচ্ছে তাই বলে বিরোধিতা করতে হবে। এরপরে ডাকসু নির্বাচনের পরে আমাদের মির্জা আব্বাস ভাই একটা বক্তব্য দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্রলীগের ভোট শিবিরকে দিয়েছে, অর্থাৎ তাদের ছাত্রলীগের সাথে কাঁটা হয়ে গেছে, ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে। তো আব্বাস ভাই এই কথা বলার আগেও কি আপনি চিন্তা ভাবনা করলেন না যে এখানে এই কথার রিয়াক্টটা কি? ছাত্রলীগের সব ভোট যদি ছাত্র শিবির পায়, মেনে নিলাম, তার মানে আমি ধরে নিলাম যে ছাত্র দলের ভোট পেয়েছে 5000 আর ছাত্র শিবিরের ভোট 14000। তো ঠিক আছে, তাহলে ছাত্র দলের আর ছাত্র শিবিরের ভোট যদি সমান সমান হয়, অর্থাৎ ছাত্র দলের 5000, ছাত্র শিবিরেরও 5000, তাহলে আর যে বাকি 9000, এই 9000 ভোট কি ছাত্রলীগের? 5 আগস্টের পরেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 9000 ভোট থাকে, তাহলে আপনাদের রাজনীতি করতে বলছে কে? আপনাদের রাজনীতি করার দরকার কি? আপনারা কি রাজনীতি করছেন যে সেখানে ছাত্রলীগের ভোট এখনো 9000 থাকে? আপনার তো দরকার নাই, আপনি না সবচেয়ে বড় দল, এখন আপনি না ক্ষমতা যাবেন দুদিন পরে, আপনি দুদিন পরে ক্ষমতা গেলে আপনি ওখানে টিকে থাকবেন কি করে যদি ছাত্রলীগের ভোট ওখানে 9000 হয়? কথা বলার সময় ভাই পরিমাপ করে কথা বলতে হয় যে আপনি কতটুকু নিতে পারবেন। এই পরিমাপ করে কথা না বললে পরে তো আপনি যাত্রার হাতে তো ঠেলা খাবেন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।